হাই ফ্রেন্ডস, আপনাদের প্রিয় শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে এমন একটা জিনিসের উপরে গুরুত্ব দেব, এই জিনিসটাকে যদি আপনারা আয়ত্ত করতে পারেন তাহলে কিন্তু আপনি শেয়ার বাজারের অনেক কিছু জিনিস আয়ত্ত করতে পারবেন। জিনিসটা এমন কোনো কঠিন জিনিস না এবং দৈনন্দিন জীবনে আমরা এই জিনিস প্রায়শই দেখতে পাই, কিন্তু শেয়ার বাজার কেন্দ্রিকের যে কোরিলেশন সেটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ফ্রেন্ডস, দেখুন, একই জিনিস পিই এবং ইপিএস। আমি আজকে দেখব আজকের দিনে নিফটির পিই কত, আজকে দাঁড়িয়ে নিফটির পিই কত এবং নিফটির ইপিএস কত। কি করে পাবো? আমরা গুগলে গেলাম, গুগলে গিয়ে এই দেখুন, আমি নিফটি পিই রেশিও টুডে এই ট্রেন্ড লাইনে চলে যাচ্ছি। ওকে, এবার আমরা চলে এসেছি। ফ্রেন্ডস, দেখুন, নিফটির আজকের যে পিই দেখাচ্ছে কত, 22। আজকের যে ইপিএস দেখাচ্ছে কত, 1019.1। এবারে চেঞ্জটা কি হলো, কিভাবে হলো, কেন হলো? ফ্রেন্ডস, দেখুন, আপনি যদি এখানে এই চার্টগুলোতে যদি দেখেন, এই চার্টটা কি, এই ব্লুটা হচ্ছে পিই, ঠিক আছে, আর উপরেরটা হচ্ছে নিফটি, ঠিক আছে। ফ্রেন্ডস, দেখুন, আপনি যদি, এটা কি মাস চলছে, এপ্রিল, তাহলে এপ্রিলে কোয়ার্টারলি রেজাল্ট আসছে এবং পুরো বছরের যে 4টে কোয়ার্টার, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর এবং মার্চ, এই 4টে কোয়ার্টারের কনসোলিডেটেড রেজাল্ট আসছে। আপনি যদি দেখেন যে মার্চের এন্ডে নিফটির যে আর্নিং ছিল, ইপিএস, মার্চ এন্ডিং এ নিফটির ইপিএস কত ছিল এখানে আমরা দেখতে পাবো। দেখুন, মার্চ এন্ডিং এ, মার্চ 28, দেখুন, মার্চ এন্ডিং এ নিফটির ইপিএস কত ছিল, 968.64, ঠিক আছে, 968.64। এই যে রেজাল্টটা এসছে এক মাসে, এই এক মাসের যে নিফটি 50 কোম্পানির, বড় বড় কোম্পানির অধিকাংশ কোম্পানিগুলোর রেজাল্ট চলে এসছে, তাতে কি হয়েছে, নিফটির কি হয়ে গেছে, নিফটির যে আর্নিং পার শেয়ার কোথায় চলে গেছে, এই দেখুন, এই যে ব্লু, যে এইটা 1019। তাহলে যদি আর্নিং বাড়ে আর ইন্ডেক্স যদি না বাড়ে তাহলে কি হবে, তাহলে পি নিচের দিকে চলে আসবে। আর্নিং বাড়লে যদি তার প্রাইস না বাড়ে তাহলে কি হবে, কি পিটা নিচের দিকে চলে আসবে, অর্থাৎ সস্তা ভ্যালুয়েশন হয়ে যাবে। আপনি যদি এখানে চলে যান পিতে, দেখুন, দেখুন ইপিএস বাড়ার ফলে কি হলো, এইখান থেকে লক্ষ্য রাখুন, ইপিএস বাড়ার ফলে পি থেকে কোথায় চলে এলো, দেখুন, পি প্রায় 1.4 পয়েন্ট চলে এসছে নিচে, 22-এ চলে এসছে। অর্থাৎ এখন মার্কেটকে আপনি কি বলবেন, এখন আপনি বলবেন মার্কেটকে যে মার্কেট অনেকটা সস্তা হচ্ছে। তাহলে প্রতি কোয়ার্টার বাই কোয়ার্টার রেজাল্ট আসে, প্রতি কোয়ার্টারের রেজাল্টে ইন জেনারেলি ইপিএস বাড়ে। যদি ইন্ডেক্স না বাড়ে,
নিফটি না বাড়ে, শেয়ারের প্রাইস না বাড়ে, তাহলে অটোমেটিক্যালি সে কিন্তু সস্তা হয়ে যাচ্ছে। এবারে দেখুন, আমি একইভাবে যদি যখন 965 ছিল, ঠিক আছে, 965 ছিল মার্চের ইপিএস, এপ্রিলের ইপিএস হয়েছে 1020। এবারে কিভাবে চেঞ্জ এসছে দেখুন। রিলায়েন্সের গত বছরের যদি ইয়ার বাই ইয়ার আমি রেজাল্টটা বলছি, গত বছরের মানে 23 মার্চে আর্নিং পার শেয়ার কত ছিল? 98.59। এটা আপনারা ভালো করেই জানেন যে রিলায়েন্স হচ্ছে নিফটির সবচেয়ে হেভি ওয়েট। নিফটির ওয়েটে যে সবচেয়ে বেশি ওজন কাকে দেওয়া আছে? রিলায়েন্সকে। তাহলে নিফটির এই মার্চের রেজাল্ট আসার পরে নিফটির ইপিএস কত হয়ে গেছে? এক একটা শেয়ারের রোজগার কত হয়ে গেছে? 102 টাকা 90 পয়সা, যেটা গত বছর কত ছিল? 98 টাকা 59 পয়সা। তাহলে এর রোজগার বেড়েছে। এইচডিএফসি ব্যাংকের 82 টাকা 44 ছিল গত বছর, এবারে কত হয়ে গেছে? 84.33। আপনারা আমি যে তথ্যগুলো দিচ্ছি, আপনি চাইলে কিন্তু স্ক্রিনারে গিয়ে তথ্যগুলোকে কিন্তু নজর রাখবেন বা আপনারাও স্টাডি করে নেবেন। নেক্সট বড় কোম্পানি টিসিএস, গত বছর কত ছিল? 115.19। আর বর্তমান কত এসছে এই মার্চ এন্ডে? 126.88। ইনফোসিস 58.08, এবারে কত এসছে? 63.20। আইসিআইসিআই ব্যাংক দেখুন কত ভালো রেজাল্ট দিয়েছে। আইসিআইসিআই ব্যাংক গত বছর যেটা ছিল 48.74, এখন তার ইপিএস কত হয়েছে? 63.02। হিউজ জাম্প হয়েছে ইপিএসে। হিন্দুস্তান ইউনিলিভার দেখুন, সব কোম্পানি একইভাবে পারফর্ম করবে তার কোনো মানে নেই। ধরুন এবারে আইসিআইসিআই ব্যাংক খুব ভালো রেজাল্ট দিয়েছে, পরের বারে সে অত ভালো নাও দিতে পারে। একটা ম্যাচে সবাই ভালো থোড়ি খেলবে, কিন্তু ঘুরে ফিরে সবার ভালো খেলার উপর নির্ভর করে পুরো টিমের পারফরম্যান্স। তেমনি ভাবে এখানে যদি দেখেন আপনি যে প্রত্যেকের কিন্তু আর্নিং বাড়ছে। এবারে নেক্সট যে জিনিসটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, কিন্তু এই পরিস্থিতিতেও যদি আপনি চার্টে যান, যদি আপনি চার্টে গিয়ে যদি দেখেন যে যে বড় বড় শেয়ার, যেমন ধরুন আমি প্রথমে যাচ্ছি নিফটিতে, দেখুন নিফটি অল টাইম হাইতে আছে, এতে কোনো ডাউট নেই। নিফটি কোথায় আছে না? সর্বকালীন ওপরে আছে। যদিও এই অবস্থাতে এর আগের মাসে যখন এই অবস্থাতে ছিল, ধরুন আজ থেকে 15-20 দিন আগে, তখন ছিল 23 সামথিং পি, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তার পি কত হয়ে গেছে? 22। ঠিক আছে, এবারে বড় শেয়ার গুলো যদি আমি দেখি, রিলায়েন্সে র্যালি দিয়েছে, রিলায়েন্স প্রায় উপরে আছে। রিলায়েন্স উপর থেকে কতটা নিচে আছে? ধরুন হাই ছিল 30.25, আর বর্তমানে কততে আছে? বর্তমানে ক্লোজিং দিয়েছে 29.05, অর্থাৎ প্রায় 120 টাকা, প্রায় 4% নিচে। বাকি শেয়ারগুলোর যদি দেখেন, ইনফোসিসকে দেখুন, ইনফোসিস কোথায় আছে? অল টাইম হাই থেকে অনেক নিচে আছে, অনেক নিচে। কবেকার প্রাইসে পাওয়া যাচ্ছে? 21-এর প্রাইসে পাওয়া যাচ্ছে। এইচডিএফসি ব্যাংক আপনি যদি দেখেন কোনো চেঞ্জ নেই গত 3-4 বছরে, এখনো পর্যন্ত নিচে আছে। আর কি বললাম, যেমন ধরুন ইনফোসিস, টিসিএস যদি দেখেন, টাটা কনসালটেন্সি সার্ভিস, টিসিএস তুলনামূলকভাবে ধরুন উপর থেকে 4-5% উপরে আছে, বা ধরুন সে একটু উপরে যাওয়ার চেষ্টা করছে, সেই হারে কিন্তু কোনো বৃদ্ধি পায়। আমি এইটার দ্বারা বলে কিটা বোঝাতে চাইছি? আমি বলতে চাইছি যে যে সমস্ত শেয়ারগুলোর ভ্যালুয়েশন বাড়েনি,
কালের নিয়মে সেই শেয়ার কিন্তু আপনার চোখের সামনেই বেড়ে চলে যাবে, কিন্তু আপনি ঠিক টাইমে ঠিক সিদ্ধান্তগুলো নিতে না পারলে তখন সমস্যা বেশি হয়। আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি ফ্রেন্ডস, দেখুন কিভাবে ছোট ছোট শেয়ারে পি এবং ইপিএস অ্যাডজাস্ট হয়। যেমন ধরুন আমার কাছে একটা শেয়ার আছে, ধরুন সেটা আমি বলেওছি আপনাদেরকে, জেন টেকনোলজি। আপনি যদি জেন টেকনোলজিতে যান, একটা জিনিস লক্ষ্য রাখুন। এবারে দেখুন জেন টেকনোলজিতে মার্চ 22-এ ইপিএস কত ছিল? 0.25, মানে 25 পয়সা রোজগার করছে। কত রোজগার করছে? 25 পয়সা। কিন্তু মার্চ 23-এ কত হয়ে গেছে? 4 টাকা 73 পয়সা। আবার এবারে এখনো পর্যন্ত যা রেজাল্ট, তাতে দেখা যাচ্ছে রোজগার কত হয়ে গেছে? 13 টাকা 61 পয়সা। এক্ষেত্রে পি কিভাবে চেঞ্জ হয় দেখুন। আমি যদি ম্যাক্সিমাম এতে চলে যাই, এখানে দেখুন পি কিভাবে এফেক্ট পড়ে দেখুন। এবারে দেখুন সি যখন 25 পয়সা, পি কত? 25 পয়সা যখন, এক সেকেন্ড, পুরোটা আসছে না, হ্যাঁ আসছে, ওকে। দেখুন যখন হ্যাঁ ইপিএস যখন দেখুন ইপিএস যখন 57, পি কত? 365, তখন আমরা কি বলি? হাই ভ্যালুয়েশন। এই সমস্ত শেয়ারে আপনাকে ওই জন্য বেশি কনসিয়াস থাকতে হয়। কিন্তু যেই ইপিএস বেড়ে কি হয়ে গেল? 4 টাকা 57 না কত হলো? পরে 4 টাকা, দেখুন যখন 4 টাকা 56 হলো, তখন পি কোথায় চলে এলো? এক চান্সে যেটা 500 ছিল সেখান থেকে কমে চলে এলো 137-এ। আবার দেখুন যখন ইপিএস 3 গুণ হয়ে গেল, ইপিএস কত হয়ে গেল? 13.61, 74 টাকা 70। পি কত হয়ে গেল? 74.7। অর্থাৎ কোথায় ছিল? 500-র কাছাকাছি, 500,000-এর কাছাকাছি। সেখান থেকে 520 থেকে কোথায় চলে এলো? এইবারে এই সমস্ত শেয়ারের এই জন্য মানে কি, যদি আপনি ঠিক মতো মন দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনার এই সমস্ত শেয়ারে কিন্তু আপনার পোর্টফোলিও খুব তাড়াতাড়ি মানে আগে বাড়ে। কিন্তু আপনাকে এই সমস্ত জিনিস জানতে গেলে আপনাকে কিন্তু কন্টিনিউয়াস একটা স্টাডির মধ্যে থাকতে হবে। এবারে দেখুন শেয়ারটা এই জায়গা থেকে 210 থেকে আজকে 1000-এর কাছে ঘুরছে, কম আসে। ধরুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 মাসে সে 200 থেকে 1000-এ চলে গেছে, প্রায় 5 গুণ হয়ে গেছে। এবং এ যখন বাড়ছে তখন কি রেজাল্ট এসে গেছিল? রেজাল্ট পরে এসছে। এ আগে এখানে চলে এসছে। কথাটা কি বলতেছি বুঝতে পেরেছেন তো? চার্টে আগে চলে আসবে, রেজাল্ট পরে আসছে। অর্থাৎ যারা ইনসাইডের খবর রাখে তারা কিন্তু এই সমস্ত জায়গায় ভালো প্রফিট করে, কিন্তু ইন্টেলিজেন্ট ইনভেস্টররাও এই সমস্ত জায়গায় কিন্তু সুযোগ সন্ধানী হয়ে তারা কিন্তু প্রফিট ভালো করে। তো ফ্রেন্ডস, মেন জিনিস হচ্ছে পি এবং ইপিএস কিভাবে অ্যাডজাস্ট হয়। রোজগার বাড়লে আপনি অ্যাজ এ ব্যক্তি, আপনারও যদি রোজগার বাড়ে আপনার ভ্যালু বাড়া উচিত। যদি ভ্যালু না বাড়ছে পরে বাড়বে। একই কনসেপ্ট শেয়ার বাজারে। তো আশা করি ফ্রেন্ডস আজকে আপনাদেরকে এই কনসেপ্টটা কিছুটা মাথায় ঢোকানোর চেষ্টা করলাম বা ঢোকাতে পারলাম। ফ্রেন্ডস ভালো থাকুন, সুস্থ থাকুন। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের মতামত নিয়ে তবেই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রি সিদ্ধান্ত নেবেন। কথা হবে পরের এপিসোডে।